কমলাপুর স্টেডিয়ামের এই অনিয়ম এবং যে অব্যবস্থাপনা সেসব নিয়ে আমাদের সহকর্মী ফয়জুল ইসলাম রিপোর্টটি করেছিলেন। তিনি এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফয়জুল, একটু আপনার কাছে জানতে চাই শুরুতে কিভাবে নিউজটি আপনার কাছে আসলো এবং আপনার যে সেখানে গিয়েছেন কি কি দুরবস্থা দেখেছেন, সেখানে আরও কি কি অনিয়ম আপনার চোখে পড়েছে? আতিক, আসলে কমলাপুর স্টেডিয়াম হচ্ছে রাজধানীর ফুটবলের জন্য দ্বিতীয় বেস্ট ভেন্যু বলা হয়। বেস্ট এই অর্থে যেহেতু সরকারি ভেন্যুর মধ্যে দুটি রয়েছে, ন্যাশনাল স্টেডিয়াম এবং কমলাপুর স্টেডিয়াম। তো সেখানে ফুটবল কাভারের জন্য আমাদের যাওয়া হয়। চারপাশে যে ময়লা আবর্জনা বা অনিয়ম, এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি আমরা সহ যারা স্টেডিয়াম নিয়ে যাতায়াত করেন। তবে গতকাল যখন আমরা গেলাম দ্বিতীয় বিভাগ ফুটবল একটি ম্যাচ কভার করার জন্য, আমরা বলতে চ্যানেল 24 শুধু ছিলাম আমরা স্টেডিয়ামে, তখন দেখলাম ম্যাচ চলছে। ম্যাচের মধ্যবিরতিতে সাধারণত যেটা হয়, প্লেয়াররা ড্রেসিং রুমে যান, ড্রেসিং রুমে গিয়ে তারা ফ্রেশ হন, তারা রেস্ট নেন এবং কোচের অনেক বিভিন্ন কৌশল অনেকটা বদলে দেন। তো অবাক হলাম যে দেখি দুটি টিমের প্লেয়ারই মাঠে বসে রেস্ট নিচ্ছে এবং সেখানেই কোচ তাদেরকে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন বা বিভিন্ন নতুন কৌশলগুলো নতুন করে বলে দিচ্ছেন। তখন আমি জানতে গেলাম যে আসলে বিষয়টা কেন মানে ব্যতিক্রম। তখন গিয়ে জানলাম যে আসলে ড্রেসিং রুমে কারেন্ট নেই, মানে বিদ্যুৎ সংযোগ নেই। এবং আমি প্রবেশ করার সময় দেখেছিলাম যে বাইরে যে মার্কেটগুলো রয়েছে সেখানে দেখলাম বিদ্যুৎ সংযোগ রয়েছে, কিন্তু যাদের জন্য স্টেডিয়াম, যে ফুটবলারদের জন্য যে স্টেডিয়াম, তারাই সেই বিদ্যুতের সুফলটা পাচ্ছে না। এবং এবং এইটা নিয়েই আসলে কাজ করতে 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 সবার সাথে কথা বলা, ড্রেসিং রুমে ফুটেজ নেওয়া, ওভারঅল আমাদের রিপোর্টের জন্য যে ধরনের সাপোর্টিং ফুটেজ প্রয়োজন, ইন্টারভিউ প্রয়োজন, সেগুলো নিলাম। এবং তারপর আস্তে আস্তে আর অন্যান্য বিষয় বেরিয়ে আসলো যে লিগ চলছে, দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ চলছে, সেখানে অ্যাম্বুলেন্স নেই মাঠে, আর অব্যবস্থাপনা বা ময়লার স্তূপ, এটা তো কমলাপুর নিত্য নৈমিত্তিক আসলে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তারপরেও সেই বিষয়গুলো তুলে ধরেছি এবং সেটি তুলে ধরার পরেই কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক, তিনি গতকাল আমাকে এই সংবাদ চ্যানেল 24 সম্প্রচারের পর নিজে আমাকে কল করেছেন। কল করে জানতে চেয়েছেন যে, তিনি বললেন যে আমি আসলে মিনিট দুয়েক একটি স্টোরি দেখলাম, আসলে পুরো বিষয়টা আমাকে একটু বলেন যে কি কি ছিল। তো তিনি খোঁজ নিলেন, আবারও খোঁজ নিলেন এবং পরে তিনি আমাকে জানালেন যে তিনি আজকে ভিজিটে যাবেন এবং আজ সব বিভিন্ন অন্যান্য সব গণমাধ্যমে এসেছিল এবং তিনি কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, 4টি ব্যবস্থা নিয়েছেন, যেটি আমরা সংবাদে তুলে ধরেছি। প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দোকানগুলোর বরাদ্দ বাতিল হচ্ছে এবং বিএফএফকে সেই ভেন্যুটি, যদি পুরো শুধু মাঠটি এখন দেওয়া রয়েছে, সেটি পুরোটি বিএফএফকে দেওয়া হবে যেন সেটি তারা রেনোভেট করে বা রক্ষণাবেক্ষণ করে ভালো একটি একাডেমি গড়ে তুলতে পারে। আরেকটি বিষয় হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও কিন্তু ওখানে বেশ অবনতি রয়েছে। সেখানে মাদকের আড্ডা থেকে শুরু করে চুরি ছিনতাই প্রতিদিনের ঘটনা, সেটিও জনগণের কাছে, স্থানীয় জনগণের কাছে স্বাভাবিক হয়ে গেছে। সেটির জন্য ব্যবস্থা নিচ্ছেন এবং আজকের ভিজিটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা, ক্রীড়া পরিষদের কর্মকর্তা, প্রতিমন্ত্রী নিজে এসেছিলেন এবং ফুটবল ফেডারেশন কর্মকর্তা এসেছিলেন। যে পয়েন্টে বলতে চাচ্ছিলাম যে আইন শৃঙ্খলার জন্য ঠিক রাখার জন্য কিন্তু সেখানে দুটি পুলিশ বক্স স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আতিক, ফয়জুল, আপনি বলছিলেন আসলে এই স্টেডিয়ামকে কেন্দ্র করে মাদক সেবীদের আড্ডা বসে। শুধু এই কমলাপুর স্টেডিয়াম না, দেশের অনেক স্টেডিয়ামে যেখানে আসলে খেলা চলে না, খেলা যে সময়টাতে চলে না, সেই সময়গুলোতে বিশেষত এই ধরনের অভিযোগ আসে। এই বিষয়গুলো নিয়ে আসলে মন্ত্রণালয় কাজ করছে কিনা? এর আগে বিষয়গুলো আমরা মন্ত্রণালয়ের নজরে এনেছি এবং নজরে আনার পর কর্মকর্তারা যেটি জানিয়েছিলেন বা প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্ট যারা রয়েছেন ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়, তারা জানিয়েছিলেন যে আসলে স্থাপনাগুলো করার পর রক্ষণাবেক্ষণটা তাদের জন্য বেশ চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ রক্ষণাবেক্ষণের জন্য বাড়তি লোকবলটা নিয়োগ দেওয়া হচ্ছে না। তারা মাঝে একটি উদ্যোগও নিয়েছিলেন যে প্রতি জেলায় ক্রীড়া কর্মকর্তা রয়েছেন বা জেলা ক্রীড়া অফিস রয়েছে, সেখানে কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তাদেরকে কোনোভাবে আসলে ঢাকা হোক বা ঢাকার বাইরে যে কোনো জেলায় স্টেডিয়ামগুলো রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা যায় কিনা, সেই উদ্যোগটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেছে কিনা সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে ফেডারেশন থেকে, দুঃখিত, মন্ত্রণালয় থেকে বা যদি ক্রীড়া পরিষদ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ যেমন এটি কিন্তু একটা উদাহরণ হয়ে থাকতে পারে যে একটি টেলিভিশন চ্যানেলে গতকালকে রাত 8টায় যে সংবাদ প্রচার হয়েছে তার 24 ঘন্টাও যায়নি, আজ দুপুর 12টায় কিন্তু প্রতিমন্ত্রী গিয়ে ভিজিট করে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং যে বিষয়টি মূল ছিল বিদ্যুৎ বিভ্রাট, সেটিও তিনি সমাধানের উদ্যোগ নিচ্ছেন। এবং প্রতিমন্ত্রী এটিও যাওয়ার আগে বলে গেছেন, গণমাধ্যমকে ধন্যবাদ দিয়ে গেছেন, চ্যানেল 24কে ধন্যবাদ দিয়ে গেছেন, সবার প্রতি আহ্বান জানিয়েছেন যে এ ধরনের কোনো অসঙ্গতি বা কোনো যদি অব্যবস্থান চোখে পড়ে সে তুলে ধরার জন্য। কারণ তিনি, তার কথা হচ্ছে যে একটি জায়গা থেকে আসলে সবকিছু তার পক্ষে খোঁজ রাখা হয়তো সম্ভব হয় না, কিন্তু তিনি চান যে গণমাধ্যমের যে দায়িত্বটা, সে গণমাধ্যম যেন বিষয়গুলো তুলে ধরে আনলে তাদের কাজটা আরও সহজ হয়। আতিক,
এই বিষয়টি নিশ্চয়ই আসলে অনেক ইতিবাচক একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, উদাহরণ হয়ে থাকবে, কারণ গতকালকে ঘটনা আজকেই যেহেতু নিশ্চয় ব্যবস্থা নিয়েছেন, সেটি আসলে সারা দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্যান্য স্টেডিয়ামগুলো যেগুলো রয়েছে, আমি বলছিলাম আপনাকে, মাদক সেবীদের আড্ডা বসে থাকে, এছাড়া সেখানেও আসলে অন্যান্য অনেক অনিয়ম রয়েছে, সেই বিষয়গুলো আসলে তদারকি করার জন্য কাজ করছে কিনা মন্ত্রণালয় বা ক্রীড়া পরিষদ, যেটির কথা আপনি বলছিলেন? তদারকি তারা ইন্টারনালি বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করেছে এবং এই কার্যক্রমগুলো তুলে আনছে। অনেকগুলো ভেন্যুতে খেলা হচ্ছে না, সেই ভেন্যুগুলোকে সচল করা হয়েছে। তার একটি বড় উদাহরণ বগুড়ায় দীর্ঘদিন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা হচ্ছিল না, সেখানেও খেলা ফেরানো হয়েছে এবং স্থাপনা যেগুলো আছে সেগুলোকে যেন পর্যাপ্ত কাজে লাগানো যায়, যাদের জন্য স্থাপনা খেলোয়াড় তারা যেন সুফল পান, সেই চেষ্টার গ্রহণ করা হচ্ছে বা চলবে, এমন আশ্বাস কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের দিয়েছেন। জি ফাইজুল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।